আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অভিজিৎ স্যার। তো আমি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের অ্যাসিড, ক্ষারক ও লবণ অধ্যায়টি আজকে আলোচনা করব। তো আজকে মূলত আমরা এই অ্যাসিড ক্ষারক এর কিছু বেসিক জিনিসগুলো আলোচনা করব। তো আমাদের শুরু করার আগেই আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করছি, তোমরা বলো। দই, তেঁতুল, লেবুর রস, দই, তেঁতুল, লেবুর রস, এই যে আমি খাবারের জিনিসগুলোর নাম বললাম, এগুলো খেতে কীরকম হয়? তো নিশ্চয়ই তোমরা বলবে কীরকম হয়। এগুলো খেতে অর্থাৎ স্বাদে কীরকম হয়? টক হয়। তো তোমরা মনে রাখবে, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খাই, যে সকল খাবারগুলোর স্বাদে কি টক হবে, সেই সব জিনিসগুলো বা সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে কি থাকবে? কোনো না কোনো অ্যাসিড থাকবেই। কি থাকবে? অ্যাসিড থাকবে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাবার খাই, যেগুলোর স্বাদ কী হবে? টক জাতীয় হবে, সেই খাবারগুলো মধ্যে কোনো না কোনো প্রকার কী থাকবে? অ্যাসিড থাকবে। যেরকম দেখো, দইতে থাকে কি? ল্যাকটিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। ঠিক আছে। লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। দইতে থাকে ল্যাকটিক, তেঁতুলে থাকে টার্টারিক, আর লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। এবং স্বাদে এরা কীরকম হয়? টক জাতীয়। তাহলে তোমরা একটা পয়েন্ট নোট করে রাখো যে অ্যাসিড স্বাদে কীরকম হবে? টক হবে। ঠিক আছে। অ্যাসিড খেতে কীরকম হবে? টক হবে। আর এর অপোজিট অর্থাৎ ক্ষারক বা ক্ষার, ক্ষারক বা ক্ষার স্বাদে কীরকম হবে? কষাটে। যেরকম দেখো, কীরকম তোমাদের বাড়িতে যে সাবান আছে, সার্ফ আছে, তো এদের জল যদি, সাবানগোলা জল অথবা সার্ফগোলা জল যদি কখনো মুখে যেয়ে থাকে, দেখবে একটা কষাটে ভাব আছে। তো সেগুলোই হচ্ছে কি? ক্ষারক বা ক্ষারের উদাহরণ। তো তোমরা আবার কেউ ভুল করে সাবান বা সার্ফগোলা জল খেতে যেও না। ঠিক আছে। তো তোমরা মনে রাখবে, অ্যাসিড মাত্রই কী হবে? স্বাদে টক হবে। এবং ক্ষারক বা ক্ষার, এদের স্বাদ কীরকম হবে? কষাটে আসবে। এবার আমি আসি প্রথমে অ্যাসিডে। এই অ্যাসিড শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ। কীরকম শব্দ? ল্যাটিন শব্দ। এই শব্দটি এসেছে, অ্যাসিড কথাটি এসেছে অ্যাসেটাম থেকে। ল্যাটিন শব্দ অ্যাসেটাম থেকে আমাদের এই অ্যাসিড শব্দটি এসছে। ঠিক আছে। এবং ক্ষারক কথাটি এসছে বহুকাল আগে। ক্ষারক শব্দটি এসেছে বহুকাল আগে। আরবরা থাকতো। এই আরবরা কী করতো? জামা কাপড় পরিষ্কার করার জন্য উদ্ভিদের যে পোড়ালে যে ছাই অর্থাৎ ভস্ম, এই ভস্মর দ্বারা কী করতো? তখনকার সময় আরবরা জামা কাপড় পরিষ্কার করত। এই ভস্মেরই আর এক নাম আরবরা দিয়েছিল অ্যালকালি। কি বললাম? অ্যালকালি। এই অ্যালকালিটা হচ্ছে এই অ্যাসিড অর্থাৎ অ্যাসেটাম এর ঠিক বিপরীত ধর্মী। এ যেরকম টক, এর বিপরীত ধর্মী হচ্ছে কষাটে। এর যে ভৌত ধর্মগুলো রয়েছে, এর ঠিক বিপরীত ধর্মগুলো রয়েছে এই অ্যালকালির। তাহলে অ্যাসিড এবং ক্ষার এই শব্দ দুটি কোত্থেকে আসছে আমাদের জানা হলো। অ্যাসিড এসেছে ল্যাটিন শব্দ
অ্যাসেটান থেকে, এবং ক্ষারক কথাটি এসেছে অর্থাৎ অ্যালকালি কথাটি এসেছে আরবরা বহুকাল আগে উদ্ভিদকে পুড়িয়ে যে ছাই পেত সেই ছাইয়ের নামই আরবরা নাম রেখেছিল অ্যালকালি। আশা করি অসুবিধা নেই। এবার আমরা আসব অ্যাসিড। তো আমরা তো জানলামই যে অ্যাসিড স্বাদে কীরকম হবে, টক জাতীয় হবে। তো আমরা যে কোনো জিনিসই খেয়ে তো আর স্বাদ করে তো আর বলতে পারবো না যে এটা অ্যাসিড টক না কষাটে। কারণ কি, কোনো জিনিস যদি বিষাক্ত হয় তো সেটা যদি আমরা টেস্ট করতে যাই অর্থাৎ স্বাদ নিতে যাই, বিষাক্ত হলে আমাদের কি হতে পারে, মৃত্যু অবধিও হতে পারে। তাই কোনো বস্তু বা খাবার বা পদার্থ টক না কষাটে তার আলাদা করার জন্য বা শ্রেণীভুক্ত করার জন্য শুধুমাত্র স্বাদ করলেই হবে না, এর জন্য আমাদের নতুন কোনো কি জানতে হবে, পদ্ধতি জানতে হবে। ঠিক আছে, যে কোন পদ্ধতিতে আমরা অ্যাসিড এবং ক্ষারককে আলাদা করব। তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা আছে আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী। এছাড়াও লুইস আছে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা এই অ্যাসিড এবং ক্ষারককে বিভিন্নভাবে সংজ্ঞা দিয়ে আলাদা করেছিল। তো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা আছে আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী। আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে। বোঝা গেল? তাহলে তোমাদের যেটা পড়তে হবে, আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলবো এবং আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারক বা ক্ষার কাদের বলবো সেটা জানতে হবে। তো আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে আমরা প্রথমে অ্যাসিড জানব। তো আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড সেই সকল পদার্থগুলোকেই বলবো যে সব পদার্থগুলোর মধ্যে হাইড্রোজেন ঘটিত যৌগ হবে। ঠিক আছে, অর্থাৎ যেসব পদার্থ হাইড্রোজেন ঘটিত যৌগ যদি জলে দ্রবীভূত হয়, আমি আবার বলছি, হাইড্রোজেন ঘটিত যৌগ, হাইড্রোজেন ঘটিত যৌগ কোথায় দ্রবীভূত হবে, জলে। দ্রবীভূত হয়ে যদি ক্যাটায়ন রূপে হাইড্রোজেন ঘটিত যৌগ জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন রূপে যদি H+ আয়ন, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে জলে কি পাওয়া যায়, এই প্রকৃতপক্ষে পাওয়া যায় H3O+, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম। কি বললাম, হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন। তাহলে আবার বলছি, আরহেনিয়াস বলেছে যে হাইড্রোজেন ঘটিত যে যৌগগুলি আছে সেই যৌগগুলি জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন উৎপন্ন করবে। তাদেরকেই আমরা কি বলবো, অ্যাসিড বলবো। তাহলে অ্যাসিড কাকে বলে যদি বলে, তাহলে তোমরা বলবে হাইড্রোজেন ঘটিত যৌগগুলি জলে দ্রবীভূত হয়ে যদি H+ আয়ন রূপে বিয়োজিত হয় তাহলে আমরা তাদেরকে কি বলবো, অ্যাসিড বলবো। ঠিক আছে, যেরকম দেখো উদাহরণ দিচ্ছি আমরা কিছু, যেরকম দেখো HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা নামগুলো লিখে নেবে। কি বললাম, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। আমি এই তিনটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। হাইড্রোক্লোরিকের সংকেত হচ্ছে HCl, সালফিউরিকের সংকেত হচ্ছে H2SO4 এবং নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। তো এগুলো কিভাবে জলে দ্রবীভূত হয় দেখো,
HCl ভেঙে হবে এই H প্লাস একটা আয়ন দিবে, সঙ্গে অ্যানায়ন রূপে আবার দিবে Cl মাইনাস। বোঝা গেল? ঠিকভাবে H2SO4 কীভাবে দিবে? দুটো H প্লাস আয়ন দিবে এবং SO4 মাইনাস অ্যানায়ন দিবে। HNO3 একটা H প্লাস আয়ন দিবে, একটা NO3 মাইনাস অ্যানায়ন দেবে। তো তোমরাও খাতায় যখন আমি করছি তোমরাও সঙ্গে খাতা এবং কলম নিয়ে বসবে, দেখো যেভাবে ভাঙছি তোমরাও ভাঙবে। তো এইভাবে বিয়োজিত হয়ে যেমন HCl একটা H প্লাস আয়ন দিবে, H2SO4 কটা দিবে? দুটো আয়ন দিবে H প্লাস, HNO3 একটা H প্লাস আয়ন দেবে। তো এই যে এরা জলে বিভাজিত হয়ে এরকম এই একটা H প্লাস আয়ন, এখানে দুটো, এখানে একটা, এই হাইড্রোজেন আয়নগুলোকে বলা হয় প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। কি বললাম? প্রতিস্থাপনযোগ্য। এই হাইড্রোজেনগুলো কি? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন। তো অ্যাসিডের আরেকটা সংজ্ঞাও এইভাবে দেওয়া যায়, যে সমস্ত যৌগে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন থাকে সেই সকল পদার্থগুলোকে বলা হয় বা যৌগগুলোকে বলা হয় অ্যাসিড। বোঝা গেল? তাহলে HCl এ কয়টা আছে আমাদের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন? একটা। সালফিউরিক অ্যাসিডে কটি রয়েছে? দুটি। নাইট্রিক অ্যাসিডে একটি। এবং আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। তাহলে এইখানে কটা প্রতিস্থাপনযোগ্য যদি হাইড্রোজেন হয় কোশ্চেন করে? তাহলে দেখো এখানে তিনটে, এখানে চারটে। কেউ আবার বলে বসো না যে চারটে হাইড্রোজেন প্রতিস্থাপন করা যাবে। এইখানে মনে রাখবে তোমরা একটাই প্রতিস্থাপনযোগ্য, এই H প্লাসটা ভাঙবে, সঙ্গে অ্যানায়ন রূপে থাকবে CH3COO মাইনাস। তাহলে অ্যাসিটিক অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা হলো? একটা। ঠিক একইভাবে HCOOH ফর্মিক অ্যাসিড, এটাকে বলা হয়, আগেরটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় ফর্মিক। এই ফর্মিক অ্যাসিডেও ঠিক দেখো দুটো আছে, কিন্তু দুটো নয়, একটা প্রতিস্থাপনযোগ্য H প্লাস COO, HCOO মাইনাস, এটাকে বলা হয় ফরমেট আয়ন। ঠিক আছে? একটা H প্লাস আয়ন, একটা ফরমেট। তাহলে HCl এ দেখতে পাচ্ছি একটা, সালফিউরিক অ্যাসিডে পাচ্ছি দুটো, নাইট্রিক অ্যাসিডে পাচ্ছি একটা, অ্যাসিটিক অ্যাসিডে পাচ্ছি একটা, ফর্মিক অ্যাসিডে পাচ্ছি একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। ঠিক আছে? এবং এইখানে দেখো লেখা আছে না প্রকৃতপক্ষে হাইড্রোনিয়াম কি হয়? এদেরকে তো জলে দ্রবীভূত করব, তাহলে এই যে H প্লাস আয়নগুলো কি হবে? জলের সঙ্গে বিক্রিয়া করে H3O প্লাস এই রকম হাইড্রোনিয়াম আয়ন পাওয়া যায় প্রতি ক্ষেত্রে। ঠিক আছে? এটা HCl এর দেখাচ্ছি। সেরকম H2SO4 এর দুটো মিলে, দুটো জলের সঙ্গে মিলে H3O উৎপন্ন করবে। এবার এখানে তোমাদের বইয়ে নেই, আমি একটা কথা বলছি যে অ্যাসিডের ক্ষারকীয়তা তোমরা লিখে রাখবো বা মনে রাখবে। অ্যাসিডের ক্ষারকীয়তা, ক্ষারকীয়তা এটা কীরকম জিনিস? অ্যাসিডের ক্ষারকীয়তা বলতে বোঝায় ওই অ্যাসিডটির কয়টি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে। যে যতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে ততটা ওর কি হবে? ওর অ্যাসিডের ক্ষারকীয়তা হবে। কীরকম? ধরো HCl এর ক্ষারকীয়তা জিজ্ঞাসা করলো, তাহলে HCl এ কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে? নিশ্চয়ই বলবে একটা। তাহলে HCl এর ক্ষারকীয়তা কত? HCl এর ক্ষারকীয়তা 1। সালফিউরিক অ্যাসিডের ক্ষারকীয়তা কত? তাহলে কত হবে? যেহেতু দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মূলক আছে, তাহলে এর ক্ষারকীয়তা হবে 2। আশা করি এতটুকু কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা বলবে, তোমাদের জন্য এখানে একটা কোশ্চেন থাকলো, আমাকে কমেন্টে বলবে অ্যাসিটিক অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কয়টি রয়েছে?
এবং তার সঙ্গেই প্রশ্ন থাকলো তোমাদের যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষারকীয়তা কত। বোঝা গেল? তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা দিতে পারলাম। এবার দেখো এই অ্যাসিডগুলো যখন আমি লিখেছিলাম, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এদের মধ্যে কিছু রয়েছে জৈব এবং কিছু রয়েছে অজৈব। কি বললাম? কিছু রয়েছে জৈব অ্যাসিড এবং কিছু রয়েছে অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড আমরা কি করে ভাগ করব? তো যে যৌগগুলো খনিজ, আমি আবার বলছি, জৈব অ্যাসিড, যে যৌগগুলো উদ্ভিজ বা প্রাণীজ পদার্থ থেকে পাওয়া যায়। কি থেকে পাওয়া যাবে? উদ্ভিজ্জ বা প্রাণীজ থেকে পাওয়া যাবে, সেই সকল অ্যাসিডগুলোকে বলবো জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড যেগুলো কি থেকে পাবো? খনিজ থেকে পাবো বা খনিজাত পদার্থ, সেই সকল অ্যাসিডগুলোকে বলবো আমরা অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডও বলা হয়ে থাকে। যেরকম এই উদ্ভিজ বা প্রাণীজ অ্যাসিডের যদি উদাহরণ দিতে বলে, আমরা একটু আগেই পড়লাম কি, ল্যাকটিক অ্যাসিড, তারপর টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে? আর এইদিকে খনিজ বা খনিজাত পদার্থ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আমি তাহলে আবার বলছি, জৈব অ্যাসিড কোনগুলোকে? যেগুলো উদ্ভিজ্জ বা প্রাণীজ পদার্থ থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা জৈব অ্যাসিড বলবো। যেগুলো খনিজ বা খনিজাত পদার্থ থেকে পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো অজৈব বা খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড বা উদ্ভিজ্জ বা প্রাণীজ অ্যাসিডের উদাহরণগুলো যেরকম ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আর খনিজগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো তোমরা মনে রাখবে, ঠিক আছে? কিছু তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, বইতেও পেয়ে যাবে। যেরকম ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দইয়ে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে, আমি যখন বলছি তোমরা না লিখে নেবে। আবার বলছি, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হুলে পাবে ফর্মিক অ্যাসিড, ভিনিগারে পাবে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? তো আশা করি অ্যাসিড সম্পর্কে কোনো তোমাদের অসুবিধা নেই। তো তোমাদের জন্য এখানে একটি কোশ্চেন থাকলো, ঠিক আছে? আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? যদি কারো জানা থাকে উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, অথবা আমি যদি না জানা থাকে আমি তোমাদের উত্তরটা বলে থাকবো। তো তোমাদের জন্য কোশ্চেন কি থাকলো? আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষারক। তাহলে আগেই জানলাম ক্ষারক বা ক্ষার কি হবে? ক্ষারক বা ক্ষার স্বাদের দিক থেকে কি হবে? কষাটে হবে। এবং আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী আমাদের সংজ্ঞাটা জানতে হবে। আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে ক্ষারক কাদের বলবো? ঠিক আছে? তো আরহেনিয়াস কি বলেছে? যে সকল ধাতব যৌগর অক্সাইড বা হাইড্রোক্সাইড, ধাতব
ধাতব যৌগের অক্সাইড বা হাইড্রোক্সাইড, যে সকল যৌগের ধাতব যৌগের অক্সাইড বা হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন OH মাইনাস, তাহলে কোথায় বিয়োজিত হবে? জলে বিয়োজিত হয়ে। কোন আয়ন দিবে? হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়নের চিহ্ন হলো OH, তার মাথায় চিহ্ন, অর্থাৎ এখানে অ্যানায়ন রূপে পাবো। ঠিক আছে, তাদেরকেই আমরা বলবো ক্ষারক। আবার বলছি, যে সকল ধাতব যৌগের অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে বিয়োজিত হয়ে এই হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সিল আয়ন দেবে, সেই সকল যৌগগুলোকেই আমরা কি বলবো? ক্ষারক বলবো। তো সেরকম আমি দু একটা উদাহরণ দিচ্ছি, অক্সাইড দিয়েও দিচ্ছি, আবার অক্সাইড দিয়েও দিচ্ছি, হাইড্রোক্সাইড। যেরকম ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্যালসিয়াম অক্সাইডের আর একটা নাম আছে, তোমরা এর আগেও ক্লাস 8 পড়ে এসছো, এটাকে বলা হয় পোড়াচুন। পোড়াচুনের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে কোথায় দ্রবীভূত হবে? জলে। তাহলে কি দিবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেবে। ঠিক আছে, এই পোড়াচনকে যদি জলে দ্রবীভূত করা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিবে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আবার ভেঙে গিয়ে ক্যালসিয়াম প্লাস এবং OH মাইনাস রূপে আমরা জলে পাবো। ঠিক আছে, এটা দিলাম অক্সাইড হিসাবে। এবার আমরা হাইড্রোক্সাইড রূপে দেখি, যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙলে কি হবে? একটা সোডিয়াম প্লাস পাবো, আর হাইড্রোক্সিল অ্যানায়ন রূপে পাবো OH মাইনাস। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি হবে? ক্ষারক। সেরকমভাবে কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা পটাশিয়াম আয়ন পাবো, সঙ্গে OH মাইনাস পাবো। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই কি? ক্ষারক। তাহলে ক্ষার কাদের বলবো? প্রশ্ন হচ্ছে, তাহলে ক্ষার কাদের বলবো? তাই তো, এই ক্ষারক এবং ক্ষার তোমাদের গুলিয়ে যায়। তোমরা মনে রাখবে ক্ষারক এবং ক্ষার। ঠিক আছে, আমি যেটা বলছি মনে রাখো, তাহলে আর গোলাবে না। কীরকম? এই যে ক্ষারকগুলো পেলাম, যেরকম ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এছাড়াও ক্ষারক যেরকম আছে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। তো এই যে ক্ষারকগুলো, এই ক্ষারকগুলোর মধ্যে যেগুলো জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়, তাহলে যদি ক্ষারক জলে দ্রবীভূত হয়, তখন আর ক্ষারক বলি না, তখন তাকে আমরা কি বলি? ক্ষার বলি। কীরকম? ধরো তোমাদের ক্লাসে সবাই তো আর ভালো ফুটবল, ক্রিকেট বা কোনো কিছু ভালো খেলো না, তাহলে কয়েকজন ভালো খেলো। তো যারা ভালো খেলো তাদেরকে আমরা কি বলি? যে এ ভালো খেলে বা ভালো প্লেয়ার। তাই বলে সে কি এইটে পড়ে না? পড়ে। তাহলে তারা সবাই ছাত্র। সেই রকম একটা প্লেয়ার যেরকম ছাত্র তোমাদের মানে বন্ধু, সেই রকমই ক্ষারক এবং ক্ষার এরা একই জাতীয়, একই ধর্মের। শুধু কি যেগুলো জলে দ্রবীভূত হবে, জলে দ্রবীভূত হলেই তখন আমরা আর ক্ষারক বলবো না, তখন কি বলবো? তাদেরকে ক্ষার বলবো। এই ক্ষারককে ইংরেজিতে বলা হয় বেস, আর ক্ষারকে ইংরেজিতে বলা হয় অ্যালক্যালি। আশা করি বোঝা গেল। যখন জলে দ্রবীভূত হবে তখন আমরা কি বলবো? ক্ষারককে ক্ষার বলবো। তার মানে এই ক্ষারকেরই একটা ধর্ম হচ্ছে ক্ষার, যখন জলে দ্রবীভূত হবে। তো তোমাদের এখানে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা হচ্ছে, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার
নয়। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক কি নয়, ক্ষার নয়। দেখো তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ক্ষারক মানে কি হবে, জলে দ্রবীভূত হবে, আবার নাও হতে পারে। কিন্তু ক্ষার হলে কি হতে হবে, তাকে অবশ্যই জলে দ্রবীভূত হতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে ক্ষার মানে কি, ক্ষারক। কিন্তু ক্ষারক মানেই আবার কি, ক্ষার নয়। কারণ এই যে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরা ক্ষারক, কিন্তু এরা জলে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তোমরা এটা বইয়েও উত্তর দেওয়া আছে, বা তোমরা নিজের ভাষায় লিখতে পারো উদাহরণ দিয়ে, যে ক্ষারক যদি জলে দ্রবীভূত হয় তখন আমরা তাকে কি বলবো, ক্ষার বলবো। আবার ক্ষার নিজেরাও জলে দ্রবীভূত হয়। কিন্তু কিছু ক্ষারক আছে, যেরকম উদাহরণ দিয়ে দিবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরা জলে দ্রবীভূত হয় না। তাহলে এদেরকে তো আর আমরা ক্ষার বলতে পারবো না। তাহলে এর থেকে আমরা বলতে পারি ক্ষারই হচ্ছে ক্ষারক, কিন্তু ক্ষারক ক্ষার নয়। আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এবার যেটা জানবো আমরা সেটা হচ্ছে নির্দেশক বা সূচক। তাহলে নির্দেশক বা সূচক নামেই আছে কি, যে নির্দেশ করছে। কি করছে, নির্দেশ করছে। কি নির্দেশ করছে বা কিভাবে নির্দেশ করছে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করছে। তাহলে নির্দেশক বা সূচক অর্থাৎ নির্দেশ করা, কাকে নির্দেশ করবে, এখানে অ্যাসিড বা ক্ষারককে নির্দেশ করবে। কিভাবে করবে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে করবে। তাহলে প্রথমে এখানে যদি বলে যে নির্দেশক কি, যে নির্দেশক হলো নির্দেশ করা। কিভাবে নির্দেশ করে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে। তাহলে নির্দেশক বা সূচক কাকে বলবো এখানে, যে অ্যাসিড ও ক্ষার দ্রবণে আলাদা আলাদা কি করে বর্ণ ধারণ করে বা বর্ণ পরিবর্তন করে অ্যাসিড এবং ক্ষারের কি করে বিক্রিয়াকে সমাপ্তি করে। তাহলে কি বললাম, যে সকল পদার্থ কি করবে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে, অবশ্যই অ্যাসিড এবং ক্ষার দ্রবণে, এবং বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার কি করবে, সমাপ্তি ঘটাবে, তাকেই আমরা বলবো নির্দেশক। আশা করি বোঝা যাচ্ছে। তো কীভাবে করে, বর্ণ পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, তো এই নির্দেশকগুলো সাধারণত হয় জৈব পদার্থ, অবশ্যই মৃদু মৃদু জৈব পদার্থের হয়। ঠিক আছে, তো এই রকম একটা খুব ইউজফুল এবং পরিচিত নির্দেশকের নাম হচ্ছে লিটমাস। তাহলে একটা তোমাদের যদি নির্দেশকের উদাহরণ দিতে বলে কি বলবে, লিটমাস। ঠিক আছে, এই লিটমাসের সাধারণত আমাদের স্কুলেও পাওয়া যাবে। সাধারণত কালার বা বর্ণ হয় কীরকম, বেগুনি, অর্থাৎ প্রসম দ্রবণে হয় বেগুনি, মনে রাখবে, নর্মাল অবস্থায় যেটা পাওয়া যায়। তো এই নির্দেশক দিয়ে আমাদের কাজ কি, এই নির্দেশক দিয়ে আমাদের কাজ হচ্ছে কোনো একটা দ্রবণ অ্যাসিড না ক্ষার, অ্যাসিড না ক্ষার, সেটাকে কি করব, চিহ্নিত করার জন্য। কীরকম, ধরো এই রকম একটা কাচের গায়ে দ্রবণ দেওয়া আছে, তো তোমাকে যদি আমি বলি এটা অ্যাসিড না ক্ষার, তো আমাদের তো আর খেয়ে সবসময় পরীক্ষা করা যাবে না, কারণ কি বিষাক্ত হলে আমাদের মৃত্যু হতে পারে। তাই আমাদের কোনো একটা বস্তু যার দ্বারা আমরা কি করতে পারবো, এটা অ্যাসিড না ক্ষার চিহ্ন, তো সেই জিনিসটাকে বলা হয় নির্দেশ। এবার নির্দেশ আমাদের কি আছে বললাম, তোমার কাছে লিটমাস আছে। এবার তুমি এই লিটমাসটাকে এই দ্রবণে যোগ করলে যদি দেখো বর্ণটা কি হয়ে গেছে, লাল, যদি লাল হয় তাহলে তুমি বলবে এর মধ্যে কি রয়েছে, অ্যাসিড।
আর যদি এই লিটমাস দেওয়ার ফলে তোমার এই বর্ণটা লাল না হয়ে নীল হতো, তাহলে কি বলতে এই দ্রবণে কি রয়েছে? ক্ষার। তাহলে আমি আবার বলছি, এই লিটমাস যদি অ্যাসিড দ্রবণে, তাহলে লিটমাস অ্যাসিড দ্রবণে কি ধরনের বর্ণ দেয়? লাল কালার বা লাল বর্ণের। ক্ষার দ্রবণে কি দিবে? নীল বর্ণের। তো এটা মনে রাখার জন্য একটা ছড়ার মতো আছে, ঠিক আছে? দুটো হয়, তোমরা যেটা মনে রাখবে, অ্যালকালি করে লালকে কাল, অ্যালকালি করে লালকে কালি। অর্থাৎ অ্যালকালি মানে ক্ষার, লালকে কি করে দেয়? কালি করে দেয়। অর্থাৎ কালির কালার কি হয়? এই যে আমাদের পেনের কালার যেরকম কি হয়? নীল হয়। অর্থাৎ অ্যালকালি অর্থাৎ ক্ষার দিলে লিটমাসকে কি করে দেয়? নীল করে দেয়, ঠিক আছে? ক্ষার দ্রবণে নীল। তো তোমরা মুখস্থও করতে পারো বা এরকম, বা আর একটা বলা যায়, অ্যাসিড করে খুন, অ্যালকালি করে কালি। খুন অর্থাৎ ইংরেজিতে খুনের হিন্দি শব্দ, সরি ইংরেজি না, খুনের হিন্দি প্রতিশব্দ হচ্ছে আমাদের রক্ত। তো রক্তের রং হচ্ছে লাল, অর্থাৎ অ্যাসিডে লিটমাস কি হয়? লাল হয়। আর অ্যালকালি মানে ক্ষার, ক্ষার কি করে? কালি। কালি অর্থাৎ এই কলমের কালি হচ্ছে নীল। তাহলে ক্ষার কি করবে? লিটমাস নীল করে দেবে, ঠিক আছে? তো এটা মনে রাখবে। তো এছাড়াও তোমাদের বইয়ে দেখবে আরও কিছু নির্দেশক রয়েছে, যেরকম ফেনলফথিলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তো তোমরা একটা চার্ট করবে এবং বইও আছে, তোমরা চার্ট বা বই নিজে প্রথমে খাতায় লিখবে, তারপরে মুখস্থ করার চেষ্টা করবে যে অ্যাসিড দ্রবণে ফেনলফথিলিন দিলে কি হবে, মিথাইল অরেঞ্জ দিলে কি হবে, মিথাইল রেড দিলে কি হবে। তো আশা করি তোমরা যতটুকু আমি পড়ালাম এতে কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবং যেরকম বললাম নির্দেশকগুলো তোমরা একটা খাতায় লিখবে, অ্যাসিড দ্রবণে কী ধরনের বর্ণ হয় এবং ক্ষার দ্রবণে এদের কী রকম বর্ণ হয় সেগুলো মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত।